আসসালামু আলাইকুম। কানাডায় যদি কারো অ্যাসাইলাম আবেদন বাতিল হয়ে যায়, তাহলে পরবর্তী করণীয় কি? দর্শক, এই প্রশ্নটা অনেক বাংলাদেশী ভাই-বোনেরা আছেন যারা আমাকে নিয়মিতই করে থাকেন। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব, যদি কারো অ্যাসাইলাম আবেদন বাতিল হয়ে যায়, তাহলে পরবর্তী কি ধরনের আইনি পদক্ষেপ সে নিতে পারে? পুরো বিষয়টা আপনাদের সাথে আলোচনা করব। তার আগে বলে নেই, আমি নাজমুল হাসান, একজন রেগুলেটেড কানাডিয়ান ইমিগ্রেশন কনসালট্যান্ট RCIC, এবং কানাডার অ্যাসাইলাম সংক্রান্ত ফাইলগুলো যেখান থেকে পরিচালিত হয় ইমিগ্রেশন অ্যান্ড রিফিউজি বোর্ড, তার একজন অনুমোদিত প্রতিনিধি। আমার ওয়াইফ তানজিনা আক্তার, সেও একজন কানাডার গভর্নমেন্ট অথরাইজড ইমিগ্রেশন কনসালট্যান্ট অর্থাৎ RCIC IRB। কানাডার ইমিগ্রেশন সংক্রান্ত যে কোনো পরামর্শ এবং ভিসা সার্ভিসের জন্য আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। চলুন শুরু করা যাক। দর্শক, যখন কারো অ্যাসাইলাম আবেদনটি বাতিল হয়, তখন তিনি আসলে হতাশাগ্রস্ত হয়ে যান। আমরা আপনাদেরকে বলব, হতাশ না হয়ে পরবর্তী যে আইনি পদক্ষেপগুলো আছে সেগুলো আপনারা ফলো করতে পারেন। প্রথমেই আপনার যেই অপশনটা আসবে রিজেক্ট হওয়ার পরে, সেটা হচ্ছে রেফিউজি আপিল ডিভিশনে আপিল করা। নরমালি এখানে আপনি এলিজিবল নাও হতে পারেন। এখানে সবাই এলিজিবল হয় না। যদি আপনি এলিজিবল হন, তাহলে ৩০ দিনের মধ্যে আপনাকে আপিলটা করতে হবে। এখানে আসলে নতুন করে হিয়ারিং হয় না। এখানে আপনার প্রিভিয়াস যত ডকুমেন্টস আছে, রেকর্ডস আছে, এগুলো ভালোভাবে চেক করা হয়। যদি আপনি এখানে সফল হন, তাহলে তো হয়েই গেলেন। অথবা যদি ব্যর্থ হন, তাহলে আপনাকে পরবর্তী স্টেপে যেতে হবে। এই স্টেপটা অনেক গুরুত্বপূর্ণ। সেক্ষেত্রে আপনার একজন অভিজ্ঞ আইনজীবী অথবা ইমিগ্রেশন অ্যান্ড রিফিউজি বোর্ডের অনুমোদিত প্রতিনিধি যারা আছেন, তাদের সাথে যোগাযোগ করতে পারেন। সঠিক দিক নির্দেশনা আপনারা তাদের কাছ থেকে পাবেন। আমি ইমিগ্রেশন অ্যান্ড রিফিউজি বোর্ডের একজন অনুমোদিত প্রতিনিধি হিসেবে এই বিষয়ে আপনাদেরকে সঠিক দিক নির্দেশনা দিতে পারি। দর্শক, রিফিউজি আপিল ডিভিশনে যদি আপনি সফল না হন, অথবা যারা এলিজিবল হবে না, তারা পরবর্তী স্টেপ হিসেবে জুডিশিয়াল রিভিউতে যেতে পারে ফেডারেল কোর্টে। সেক্ষেত্রে যদি কেউ রিফিউজি আপিল ডিভিশনে তারা সফল না হয়, সেদিন থেকে ১৫ দিনের মধ্যে তাকে এই জুডিশিয়াল রিভিউটা করতে হবে। অথবা কেউ যদি রিফিউজি আপিল ডিভিশনে যোগ্য না হন, তাহলে তিনি অ্যাসাইলাম যেদিন বাতিল হবে সেদিন থেকে ১৫ দিনের মধ্যে এই জুডিশিয়াল রিভিউটা উনি করতে পারবেন। এখানে কোর্ট মূলত দেখে ডিসিশনটি সঠিক আইন অনুযায়ী নেয়া হয়েছে কিনা। কোর্ট যদি IRB এর ডিসিশনে ভুল পায়, তাহলে কেস আবার শুনানির জন্য ফেরত যেতে পারে। আর যদি ঠিক মনে করে, তাহলে রিমুভাল প্রসেস শুরু হয়। জুডিশিয়াল রিভিউতে যদি আপনি সফল না হন, তাহলে আপনার রিমুভাল প্রসেস, অর্থাৎ আপনাকে নিজ দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া কিন্তু চলমান থাকবে। আপনার ফাইলটি কিন্তু পাঠানো হবে কানাডার বর্ডার সার্ভিস এজেন্সির অফিসারদের কাছে। তারা আপনার এই ডকুমেন্টস গুলো দেখে আপনার পরবর্তী স্টেপ ঠিক করবেন, এবং আপনার রিমুভাল প্রসেস কিন্তু চলমান থাকবে। বর্ডার সার্ভিস এজেন্সিরা যদি আপনাকে এলিজিবল মনে করেন, তাহলে আপনাকে প্রি রিমুভাল রিস্ক অ্যাসেসমেন্ট এর সুযোগ দেয়া হতে পারে। আপনাকে একটা চিঠি দেয়া হবে যে আপনি প্রি রিমুভাল রিস্ক অ্যাসেসমেন্ট করতে চান কিনা, অথবা নিজ দেশে ফেরত চলে যেতে চান কিনা। যদি আপনি প্রি রিমুভাল রিস্ক অ্যাসেসমেন্টে এপ্লাই করতে চান, তাহলে আপনাকে এই যে চিঠিটা আপনি পেলেন, তার ১৫ থেকে ৩০ দিনের মধ্যে আপনাকে প্রি রিমুভাল রিস্ক অ্যাসেসমেন্টে আবেদন করতে হবে। এখন আসি, প্রি রিমুভাল রিস্ক অ্যাসেসমেন্ট এটা আসলে কি? যদি কোনো ব্যক্তি মনে করে তার দেশে তাকে ফেরত পাঠানো হলে তার নিজের জীবনের ঝুঁকি আছে, তিনি অত্যাচারের শিকার হতে পারেন। তার হচ্ছে আপনার জীবনের যেই হুমকিটা আছে, সেটা তারা আমলে নিয়ে তারা এখানে আবেদনটা করতে পারে। এটি মূলত একটি লিখিত আবেদন, যেখানে আপনাকে ব্যাখ্যা করতে হবে কেন আপনি নিজ দেশে ফেরত যেতে ভয় পাচ্ছেন। আর আপনার দাবির সপক্ষে আপনাকে কিন্তু ডকুমেন্টস সাবমিট করতে হবে। প্রি রিমুভাল রিস্ক অ্যাসেসমেন্টে যদি আপনি সফল হন, তাহলে প্রটেক্টেড পারসন হিসেবে স্থায়ী বসবাসের সুযোগ নিয়ে আপনি কিন্তু কানাডাতে পরিবার সহ থাকতে পারবেন। আর যদি আপনি ব্যর্থ হন, তাহলে কিন্তু আপনার রিমুভাল প্রসেস চলমান থাকবে। দর্শক, এর পাশাপাশি আপনার আরো একটা অপশন থাকতে পারে, সেটা হচ্ছে হিউম্যানিটেরিয়ান অ্যান্ড কম্প্যাশনেট গ্রাউন্ডে আবেদন করা। এটার মানে হচ্ছে, আপনি বর্তমানে কানাডাতে আছেন দীর্ঘদিন ধরে, আপনার যদি কোনো সন্তান থাকে বা ফ্যামিলি থাকে, আপনার এখানে একটা কমিউনিটি গ্রো হয়েছে। আপনি যদি নিজ দেশে ফেরত যান, তাহলে আপনার স্বাভাবিক যেই লাইফ সেটা ব্যাহত হবে। আপনি চরম সংকটে পড়বেন, গুরুতর সমস্যার সম্মুখীন হবেন। তাহলে আপনি এইচএনসিতে আবেদন করতে পারেন। তবে এটার সাথে অ্যাসাইলাম আবেদনের কোনো সম্পর্ক নেই। এই এইচএনসি অ্যাপ্লিকেশনটা, এটা একটা সরাসরি পিআর অ্যাপ্লিকেশন হবে। এখানে এই যে আবেদনটা, এটা কিন্তু জটিল হতে পারে এবং কয়েক বছর পর্যন্ত হচ্ছে আপনার প্রসেসিং টাইমটা লাগতে পারে। সেক্ষেত্রে প্রয়োজনীয় ডকুমেন্টস সহ আপনি যদি এপ্লাইটা করেন, সেক্ষেত্রে আপনার সিদ্ধান্তটা পজিটিভও আসতে পারে। দর্শক, এতক্ষণ যেই অপশনগুলো নিয়ে আলোচনা করলাম, এগুলো আসলে আইনি প্রক্রিয়া। যাদের অ্যাসাইলাম আবেদন রিজেক্ট হয়, তাদেরকে এই অপশনগুলো দেয়া হয়।
তারা চাইলে এগুলো ব্যবহার করে তারা আইনি পদক্ষেপ নিতে পারেন। তবে প্রত্যেকটা কেসই আলাদা। সেজন্য আপনাদের উচিত অভিজ্ঞ একজন আইনজীবীর শরণাপন্ন হওয়া অথবা ইমিগ্রেশন অ্যান্ড রিফিউজি বোর্ডের অনুমোদিত প্রতিনিধি যারা আছেন আমাদের মতো, তাদের সাথে আপনারা যোগাযোগ করতে পারেন। আমরা আপনাকে পুরো বিষয়টাতে সঠিক দিক নির্দেশনা দিতে পারবো। পাশাপাশি কানাডার ইমিগ্রেশন সংক্রান্ত যদি কোনো আপডেট পেতে চান, তাহলে আমার ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল এবং ফেসবুক গ্রুপে যুক্ত থাকতে পারেন। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।